ইসরায়েল লক্ষ্য করে এবার ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা খামেনির। বিসমিল্লাহির রহমানির রহিম و پرمعنایی که اون بانوی مجری تلویزیون در مقابل حمله دشمن انجام داد। তেহরানের অন্তত 40টি স্থানে তেল আবিবের হামলা। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনকে দেখতে মধ্যরাতেও গুলশানের নেতাকর্মীদের ভিড়। ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিসি গঠনের প্রস্তাবে মতভেদ। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার অভিযোগে সিপিবি বাসদ গণফোরামের সাময়িক ওয়াকআউট। গুমে জড়িত কর্মকর্তারা এখনও বাহিনীগুলোতে কর্মরত, আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের সুপারিশ জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের। সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। এবারে ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি কথা জানিয়েছে। তেহরানের দাবি, ফাত্তা নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। এদিকে ইরান জুড়ে আবারও ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় অন্তত 40টি স্থানে সফল হামলার দাবি করছে তেল আবিব, যার মধ্যে রয়েছে অস্ত্রাগার, বিমান ঘাঁটি এবং সেন্ট্রিফিউজ সেন্টার। ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক ইরানি হেলিকপ্টার গানশিপ। বুধবার আইডিএফের হামলায় অন্তত 5টি সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবি জানায় তেল আবিব। গেল 24 ঘন্টায় ইরান জুড়ে অন্তত 40টি স্থানে সফল হামলার দাবি করছে তেল আবিব। বিবৃতিতে বলা হয়, হামলার টার্গেট ছিল অস্ত্রাগার এবং সেন্ট্রিফিউজ সেন্টার। এর পাশাপাশি হামলায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সদর দফতর ধ্বংস করা হয়েছে বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণ আগেই ইরানের প্রাণকেন্দ্রে বড় পরিসরে হামলা চালিয়েছি আমরা। রাত 5 নামের যে কমান্ড সেন্টার থেকে বেশিরভাগ মিসাইল লঞ্চ করা হতো তা নির্মূল করা হয়েছে। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। প্রথমবারের মতো গোলান উপত্যকা লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এর আগে টার্গেট করা হয় উত্তরাঞ্চলীয় মেরন ঘাঁটিকে। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে অব্যাহত আছে অভিযান। এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো কেবল একটি সতর্কবার্তা। শীঘ্রই আরো বড় অভিযান বাস্তবায়িত হবে। তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। নেতানিয়াহুর অবাস্তব আকাঙ্ক্ষার শিকার হবেন না। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি 600-র কাছাকাছি পৌঁছেছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। কোনো শর্ত কিংবা চাপের কাছে মাথা নত করবে না ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্কতা জানিয়ে বলেন, চাপিয়ে দেয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটির কাছেই নতি স্বীকার করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরাপত্তা এবং অবস্থান নিয়ে গেল কয়েকদিন ধরে চলছিল ধোঁয়াশা। আয়াতুল্লাহ খামেনির অবস্থানে ইসরায়েলের হামলার হুমকির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি। ভাষণের শুরুতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাহসী অবস্থান নেয় ধন্যবাদ জানান ইরানবাসীকে। বলেন, তার দেশে মানুষ কোনো হুমকিকে ভয় পায় না। ইরানের মানুষ যে সাহস দেখিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। ইহুদিবাদী শত্রুদের দাম্ভিকতাপূর্ণ আগ্রাসনের মুখে ইরানি জাতি ভদ্র, সাহসী ও সময়োপযোগী আচরণ করেছেন। রেকর্ডকৃত এই ভাষণ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্ক জানিয়ে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটির কাছে নতি স্বীকার করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন খামেনি।
আমরা কোনোভাবে কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না, এটাই ইরানি জাতির চেতনা। আমেরিকা এই যুদ্ধে প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে। জায়নবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এর আগে সিরিজ এক্স বার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের প্রত্যয় জানান খামেনি। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে দেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাব দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার দেশটির পার্লামেন্টে এই প্রস্তাব রাখেন তিনি। যে কোনো ধরনের হামলা প্রতিরোধে তুরস্ককে প্রস্তুত থাকা প্রয়োজন বলে জানান প্রেসিডেন্ট। আমরা শান্তির পক্ষে, তবে তুরস্কের উপর কোনো হামলা হলে এর যথাযোগ্য জবাব দেওয়া হবে। আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে। সামরিক সক্ষমতা এত বেশি বৃদ্ধি করা হবে যে হামলার কথা চিন্তাতেও আনার সাহস পাবে না কেউ। ইরানে যুক্তরাষ্ট্র হামলা করবে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে ইরানে হামলা ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় অনেকটাই হেঁয়ালিপূর্ণ উত্তর দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে, আবার নাও করতে পারে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি সেটিও স্পষ্ট করেননি ট্রাম্প। তবে বিপাকে পড়ার পর ইরান আলোচনা করতে চাইছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের নির্দেশ পেলে মার্কিন সেনারা যুদ্ধে নামতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে অবশেষে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন জর্ডানের বাদশাহ। ইসরায়েলের প্রতি ক্ষোভ ঝাড়েন আবদুল্লাহ বিন আল হুসেইন। বলেন, সংঘাতের পরিধি বাড়িয়ে বৈশ্বিক হুমকি তৈরি করছে তেল আবিব। কদিন পরেই ইসরায়েলকে সহায়তার অভিযোগে সমালোচনার মুখে আছেন জর্ডান। আমাদের চোখের সামনে মানবতার বিরুদ্ধে এক লজ্জাজনক চিত্র উন্মোচিত হচ্ছে। বৈশ্বিক মূল্যবোধের ভয়াবহ অবনতি হয়েছে। এবার তারা ইরানকেও যুদ্ধক্ষেত্র বানিয়েছে। এই সীমানা কোথায় শেষ হবে তা বলা যাচ্ছে না। সংঘাতের অবসান ঘটতে হবে। ন্যায়সঙ্গত শান্তি, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক স্বীকৃতির উপর ভিত্তি করে এর সমাধান হতে পারে। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 12:15টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ সময় বাসার সামনেও ছিল নেতাকর্মীদের ভিড়। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার পরেই প্রথম হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। এই জন্য বুধবার সন্ধ্যা 6:45টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয় তাকে বহনকারী গাড়ি। এ সময় নেতাকর্মীরা তাদের নেত্রীকে দেখে বিভিন্ন স্লোগান দেন। পুরো যাত্রাপথে খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে ছিল কয়েকশো নেতাকর্মীর বহর। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বড় ধরনের জটিলতা না থাকায় রাতেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। সবশেষ এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া ভর্তি ছিলেন গত বছরের 12 সেপ্টেম্বর। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরেন চলতি বছরের 6 মে। চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে। জনভোগান্তি এড়িয়ে দায়িত্ব পালনে এসএসএফ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফ ফোর্সের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার দরবারে তিনি বলেন, নানান সীমাবদ্ধতা সত্ত্বেও সুচারুভাবে দায়িত্ব পালন করছে এসএসএফ। তাদের সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব আর আন্তরিকতার মাধ্যমে এই বাহিনীর সদস্যদের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দরবারে ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, বাহিনী হিসেবে এসএসএফ ছোট হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব এবং আন্তরিকতার মাধ্যমে সদস্যরা উত্তরোত্তর উন্নতি অব্যাহতি রাখবেন এমন আশা প্রধান উপদেষ্টার। নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে এসএসএফ, এমনটাই আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার নির্দেশনা দেন। গত 10 মাসে দেশে বিদেশে এসএসএফের দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় প্রধান উপদেষ্টা সন্তুষ্টি জানান। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা
আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় ভারসাম্য তৈরির কথা বলে এনসিসির পক্ষে জামায়াত এবং এনসিপি। সংস্কার ইস্যুতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার সূচিতে ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয়ক কাউন্সিল নিয়েও আলোচনা হয়, জানিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। তবে সভায় জামায়াত নেতাদের অতিরিক্ত সময় দেওয়ার অভিযোগে সাময়িক সময়ের জন্য সভাস্থল থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ সহ কয়েকটি দল। পরে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সবার সাথে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত। যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে, সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা, বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন। অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। গুরুত্ব হারানোর ভয়ে একটা দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা জানে নির্বাচন হলে তাদের আর কোনো গুরুত্ব থাকবে না। বুধবার রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করতে এসে বিএনপির মহাসচিব জানান, আওয়ামী লীগ নয়, বিএনপিতে জায়গা হবে শুধুই সমাজের ভালো মানুষদের। এ সময় আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, দখলবাজি করে জনগণের অধিকার হরণ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ আমরা নেব না, তারা ডাকাত, তারা মাফিয়া, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করব। এই কথাটা মাথায় রাখতে হবে, একদম সব বাদ দিলে তো চলবে না। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি, এখনও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন অবস্থায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ করেছে আইইডিসিআর। 2024-25-এর অবস্থা পর্যবেক্ষণ করে তারা বলছে, ঢাকা মহানগর উত্তরে 6টি ওয়ার্ড এবং দক্ষিণে 7টি ওয়ার্ডে উচ্চ মাত্রায় এডিস মশার লার্ভা মিলেছে। সতর্কতা এবং সচেতনতাকে এই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 3 মাসেই এ সংখ্যা বেড়েছে 3 গুণ, যার ফলে দেশ জুড়ে জনমনে ছড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক। বুধবার দুপুরে 2024-25 সালে অনুষ্ঠিত ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ প্রকাশ করেছে আইইডিসিআর, যেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ দেশের 8টি জেলার জরিপ প্রকাশ করা হয়। তাদের শরীরের জরিপে দেখা গেছে ঢাকা উত্তরের 12 নং ওয়ার্ড ও ঢাকা দক্ষিণের 31 ও 41 নং ওয়ার্ডে সবথেকে বেশি ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গিয়েছে। এছাড়াও কোন কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো প্রকাশ করা হয় জরিপে। সভায় আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন বলেন, জরিপে ঢাকায় বহুতল ও নির্মাণাধীন ভবনগুলোতে বেশি ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে। ঢাকার বাইরে বেশি লার্ভা মিলেছে ঝিনাইদহ ও মাগুরা জেলায়। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটা একা করতে পারবে না, এটা অ্যাক্রস দ্য ডিসিপ্লিন, অ্যাক্রস দ্য মিনিস্ট্রি আমাদেরকে কাজ করতে হবে। যেখানে পানি জমে এবং ব্রিডিং প্লেস তৈরি হয়, সেই জায়গাটাকেও এই ওনার অ্যাসোসিয়েশন 2 বাড়ির 2 ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের ওনারা মিলেই কিন্তু করতে পারে, মানে জায়গাটাকে পরিষ্কার করার দায়িত্ব নিতে পারে। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে ওনাদের জনসচেতনতা বাড়াতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কিন্তু সমস্যা তো এক জায়গায়, পানি জমা কোথায় জমছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, গণসচেতনতার জন্য এটা দরকার আছে। এখন হচ্ছে শক সিনড্রোম, মানে রোগীর শক হয়, পেশাব যখন কমে যায় অথবা পেটে পানি জমা হয় বা রোগী মনে করে যে সারাদিনে তার তেষ্টা পাচ্ছে বেশি, তখন সঙ্গে সঙ্গে ডাক্তারদের শরণাপন্ন হবে।
শহরকে পরিষ্কার রাখতে বিভিন্ন সংগঠন, সিভিল সোসাইটি সহ যুব সমাজকে সম্পৃক্ত থাকার পরামর্শ দেয় আইডিসিআর। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় 1,20,000 পিস ইয়াবা সহ মিয়ানমারের 2 নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে মোহাম্মদ জুবাইর এবং নুরুল আমিন নামের মিয়ানমারের 2 নাগরিককে আটক করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নাফ নদী এবং তীরবর্তী বেশ কিছু কৌশলগত স্থানে বিশেষ টহল মোতায়েন ছিল। এ সময় একটি নৌকার গতিপথ দেখে সন্দেহ হওয়ায় ধাওয়া করে বিজিবি সদস্যরা। পরে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় নৌকাটি, উদ্ধার করা হয় পাটাতনের ভেতরে লুকানো 1,20,000 পিস ইয়াবা। পটুয়াখালীর বাউফলে পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনিয়মের তদন্ত ঘিরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে কার্যালয়ের পরিবার পরিকল্পনা সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, কদিন আগেই জাকিরের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাঠানো হয় মন্ত্রণালয়ে। আর এই কারণেই ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অভিযোগকারীর উপর হামলা চালান তিনি। এ সময় আহত হয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ 3 জন। পরে দুপুরে জেলার 2 জন সহকারী পরিচালক কার্যালয়ে তদন্ত করতে এলে সেখানেও হামলা চালায় জাকির, যদিও সব অভিযোগ অস্বীকার করছেন তিনি। জনাব মোহাম্মদ জাকির হোসেন পরিবার পরিকল্পনা সহকারী, তার দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই। 2-4 জন লোক আমার রুমে ঢুকে সে তাদেরকে ধরে মারধর করে। তার মধ্যে জাকির হোসেন সে ওই 12-14 জনকে ভয়ভীতি দেখাইয়া, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া, প্রলোভন দেখাইয়া আমার বিরুদ্ধে লিখে তার সপক্ষে স্বাক্ষর সে নিয়ে নিচ্ছে। গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় সমর্থন জানাবে যুক্তরাজ্য। রাজধানীর একটি হোটেলে দেশটির রাজা 3য় চার্লসের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এমনটাই জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন। বলেন, ন্যায় বিচার, গণতন্ত্র ও সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের প্রতিবাদ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সফর যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলেও জানান সারাহ কুক। এছাড়া এই সরকারের গণতান্ত্রিক, সামাজিক এবং অর্থনৈতিক সংস্কারের কার্যক্রমকে স্বাগত জানায় যুক্তরাজ্য। বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলা এবং সামরিক সহযোগিতা বাড়াবে দেশটি। আয়োজনে বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের সাথে থাকবে যুক্তরাজ্য। As a long-term friend, the UK fully supports Bangladesh as it charts the pathway to a democratic, inclusive and prosperous future. The interim government's focus on democratic, social and economic reforms are important steps on this pathway. And we know that UK has very elaborate and world-class weather forecast system. So we wanted access to their real-time data. এই ছিল যমুনা নিউজ আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।